অহংকারী সাবিত্রী দেবী তার দুই ছেলে প্রদীপ এবং রাজুর সঙ্গে বাস করত। ছেলেরা শহরে নামকরা ব্যবসা করায় তার জীবনে টাকার কোনো অভাব ছিল না, তাই তার অহংকারে মাটিতে পাও পড়ে না। এতদিন সে নিজে একা হাতে সংসার সামলেছে, কিন্তু এখন সে মনে করে তার দুই ছেলেকে এবার বিয়ে দেওয়ার দরকার আছে। তাই সে তার ছেলেদের সঙ্গে বসে একদিন তাদের বিয়ে দেওয়ার কথা আলোচনা করে। সেই সময় প্রদীপ এবং রাজু তাদের মাকে নিজেদের পছন্দের দুই মেয়ের কথা জানায়। বড় ছেলে প্রদীপ তার কলেজের বান্ধবী সুন্দরী রমাকে বিয়ে করতে চায়, আর অন্যদিকে সহজ সরল রাজু গরিব মোনাকে পছন্দ করে। তোরা দুজনে যখন নিজেদের পছন্দের মেয়েকে বিয়ে করবি বলে ঠিক করেই ফেলেছিস, তখন আমি কিছু বলবো না। তবে তোদের বিয়ে দেওয়ার আগে আমি তোদের হবু বউদের সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ মা, আমরা এখনই গাড়ির ড্রাইভারকে বলছি গাড়ি বার করতে। আজকে আমাদের দুই ভাইয়ের কাজের কম চাপ আছে, তাই তুমি আজকেই আমাদের হবু বউদের সাথে দেখা করবে, চলো। ঠিক আছে? মা এবং দাদার কথা শুনে রাজু একটু চিন্তায় পড়ে, কারণ সে এখনো পর্যন্ত মোনার আর্থিক অবস্থা সম্পর্কে এবং তার কুৎসিত রূপ সম্পর্কে নিজের পরিবারকে কিছু জানাতে পারে না। মা, তুমি বরং আজকে দাদার হবু বউকে গিয়ে দেখে আসো, আর আমি যাকে বিয়ে করব তাকে নয় একবারে বিয়ের পরেই দেখো। এখন বেকার বেকার কেন এত সময় নষ্ট করছো মা? একেই তো বাড়িতে বিয়ে লাগলে কাজের অনেক চাপ থাকে, সুতরাং সেই কাজগুলো তো আমাদের করতে হবে। তোকে বিয়ের কাজ নিয়ে এত চিন্তা করতে হবে না রাজু, আমাদের কাছে টাকার অভাব নেই, সুতরাং টাকা দিলেই কাজ করার জন্য লোক হাজির হয়ে যাবে। কিন্তু তাই বলে আমি তোর হবু বউকে দেখবো না বলছিস? অবশ্য আমি জানি আমার দুই ছেলের পছন্দ ভালোই হবে, সেই জন্য আমি চোখ বুজে তোদের উপর ভরসা করতে পারি। তবুও একবার আমার হবু সুন্দরী তুই বৌমাকে দেখে চোখের শান্তি করতে চাই। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো। তারপর তো আবার তোমার হবু বউদের জন্য শপিংও করতে হবে, সুতরাং তুমি যদি একবার আমাদের হবু দুই বউকে দেখে নাও, তাহলে তোমার ওদের জন্য বিয়ের শপিং করতেও সুবিধা হবে। এবার কি হবে কি জানি, মনাকে দেখলে মা যদি আমার সাথে মনের বিয়ে দিতে রাজি না হয়। প্রদীপ গাড়ি বের করলে রাজুর আর কিছু করার থাকে না। সাবিত্রী দেবী তার দুই ছেলের সঙ্গে তার হবু দুই বৌমাকে দেখতে বেরিয়ে পড়ে। সে প্রথমে রমার বাড়িতে গিয়ে পৌঁছায়। রমা দেখতে ভীষণ সুন্দরী এবং বড়লোক ঘরের মেয়ে হওয়ায় সাবিত্রী দেবী প্রথম দেখাতেই নিজের হবু বড় বৌমাকে পছন্দ করে ফেলে। বা প্রদীপ, তোর নজর আছে মানতে হবে। আমার হবু বৌমাকে একেবারে অপ্সরা পরীর মতো দেখতে। গায়ের রং দেখে মনে হচ্ছে একেবারে চারিদিকে আলো ছড়িয়ে পড়ছে। এত সুন্দরী বৌমা বাড়িতে গেলে পাড়ার মহিলারা তো সব হিংসায় মরে যাবে। আমি জানতাম মা তোমার রমাকে ভীষণ পছন্দ হবে। কি হলো রমা, তুমি মায়ের সাথে কথা বলে লজ্জা পাচ্ছ কেন? এই তো কিছুক্ষণ আগে ফোনে বলছিলে যে বিয়ের দিন তুমি খুব সুন্দর লাল কালারের একটা দারুণ বেনারসি শাড়ি পরবে। সুতরাং তুমি তোমার ইচ্ছাটা এখন মায়ের কাছে প্রকাশ করো, কারণ আমাদের বিয়ের শপিং মাই করবে। প্রদীপ, তুমি কি যে বলো না, প্লিজ আমাকে সবার সামনে লজ্জা দিও না। মা, আপনি তো আমাকে দেখলেন, এবার আপনার যা ইচ্ছা হবে আপনি আমার জন্য তাই শপিং করতে পারেন, কারণ আমি এতটাই সুন্দর যে বিয়ের দিন আমি যাই পরবো তাতেই আমাকে দেখতে ভালো লাগবে। আর আমার জামা কাপড়ের প্রতি সেরকম কোনো লোভ নেই, আমার বাবা আমাকে ছোটবেলা থেকে অনেক জামা কাপড় পরিয়েছে। রমার এরকম স্মার্ট কথাবার্তা সাবিত্রী দেবীর একেবারে মনে গেঁথে যায়। সে রমাকে ভীষণ পরিমাণে পছন্দ করে ফেলে। তাই সে প্রদীপের সঙ্গে রমার বিয়ের পাকা কথা বলে রাজুর হবু বউ মোনার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আমার বড় ছেলের বউ যদি এত সুন্দর হয়, তাহলে আমার ছোট ছেলের বউ তো একেবারে হিরোইনের থেকে কম কিছু হবে না। উফ, নিজের দুই সুন্দরী বৌমাকে বিয়ের দিন এত ভালো ড্রেস পরিয়ে সাজাবো না, সবাই হা করে শুধু তাকিয়ে থাকবে। সাবিত্রী দেবী মোনার সঙ্গে দেখা করার জন্য ভীষণ পরিমাণে উৎসুক হয়ে থাকে। কিছু সময় পেরিয়ে গেলে রাজুর কথা মতো গাড়ি একটা কুড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। তারা সকলে মিলে গাড়ি থেকে নামে। কি হলো রাজু, তুই এই গরিব কুড়ে ঘরের সামনে নামতে বললি কেন? আমি জানি তোর মন ভালো, কিন্তু তাই বলে এখন তোর ভিখারিদের কিছু দান করতে হবে না। আগে তোর বউকে দেখে আসি, তারপরে সব কথা ভাবা যাবে। মা, এই কুড়ে ঘরে মনা আর ওর গরিব মা থাকে, আর আমি কোনো ভিখারিকে দান করতে এখানে আসিনি, বরঞ্চ মনার সাথে তোমাকে দেখা করতে নিয়ে এসেছি। রাজুর এমন কথা শুনে সাবিত্রী দেবীর মাথায় একেবারে পাহাড় ভেঙে পড়ে, কারণ সে কিছুতেই মানতে পারে না যে তার ছোট ছেলে এরকম গরিব ঘরের মেয়েকে পছন্দ করতে পারে। সেই কুড়ে ঘর থেকে যখন মোনা এবং তার মা বেরিয়ে আসে, তখন সাবিত্রী দেবীর চোখের কাটা হয়ে দাঁড়ায় মোনার এরকম কুৎসিত রূপ। একই মোনা গরিব, তার উপর দেখতে খারাপ, তাই কিছুতেই সাবিত্রী দেবী রাজুর সঙ্গে মোনার বিয়ে দিতে চায় না। কিন্তু রাজু তার মাকে জোর করলে শেষ পর্যন্ত সে মোনার সঙ্গে কথা বলার জন্য কুড়ে ঘরের ভেতরে যায়।
রাজু, তোর এই বিচ্ছিরি দেখতে গরিব মেয়েটাকে কি করে পছন্দ হলো? আর তুই ভাবলি কি করে যে আমি তোকে এই মেয়েটার সঙ্গে বিয়ে দেব? আমার মনে হয় তুই বড়লোক বলে এই গরিব মেয়েটা তোকে ফাঁসিয়েছে। না না, আপনি ভুল ভাবছেন। আমি সত্যি আপনার ছেলেকে ভীষণ পছন্দ করি, আর আমি ওকে কোনোভাবেই ফাঁসাইনি। রাজু, আমি তোমাকে বারবার বারণ করেছিলাম যে তোমার মাকে আমাদের গরিব বাড়িতে নিয়ে আসবে না, কারণ উনি আমাদের বিয়ে মেনে নেবেন না। না, আমি তোমাদের বিয়ে কিছুতেই মেনে নেব না, কারণ তোমাকে যদি আমি আমার ছোট ছেলের বউ বানিয়ে নিয়ে যাই তাহলে সমাজ আমার উপর হাসাহাসি করবে। আমার সোনার টুকরো চাঁদের মতো দেখতে বড় বৌমার পাশে তোমার মতো কলঙ্ক কিছুতেই মানাবে না। রাজু কিছুতেই তার হবু বউয়ের এরকম অপমান মেনে নিতে পারে না, তাই সে পরিষ্কার ভাষায় তার মাকে জানিয়ে দেয় যে সে মোনাকেই বিয়ে করতে চায়, আর তা না হলে রাজু বাড়ি থেকে একা বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে। তাই সাবিত্রী দেবীরও কিছু করার থাকে না। সে রাজুর সঙ্গে মোনার বিয়ে দেওয়ার পাকা কথা বলে বাড়িতে ফিরে আসে। তারপর থেকে সাবিত্রী দেবী রাত্রিবেলার ঘুম উড়ে যায়, কারণ সে সবসময় মোনার সঙ্গে রাজুর বিয়ে ভাঙার কথা চিন্তা করতে থাকে। একদিন, প্রদীপ, আমি ভাবছিলাম যে তোর হবু বউকে নিয়ে আমি বরং শপিং করতে যাব, কারণ বিয়েতে তো আর বেশি দিন বাকি নেই। বিয়ের দিন আমার বৌমা কি বেনারসি পরবে সেটা আমাকে দেখে শুনে কিনতে হবে। আর রাজুর সাথে যখন মোনার বিয়ে হচ্ছেই, তখন ওকেও আমি বিয়ের জন্য বেনারসি কিনে দেব। সাবিত্রী দেবীর এই কথা শুনে প্রদীপ এবং রাজু দুজনেই খুবই খুশি হয়। বিশেষ করে রাজু মনে মনে সন্তুষ্টি পায় এই ভেবে যে তার মা মোনাকে ছোট বৌমা হিসেবে মেনে নিয়েছে। দুই ছেলে তাদের দুই হবু বউকে ফোন করে তাদের মায়ের সঙ্গে শপিং করতে যাওয়ার কথা জানায়। রমা এবং মোনা দুজনেই এই শুনে খুবই খুশি হয়। তারা শপিং করবে বলে একটি শপিং মলের সামনে চলে আসে। সেখানে সাবিত্রী দেবী নিজে দুই হবু বৌমার জন্য অপেক্ষা করে, কিন্তু মোনা সেখানে পৌঁছানোর পর সাবিত্রী দেবী ও রমা মিলে তাকে ভীষণ পরিমাণে অপমান করতে শুরু করে। কি হলো মোনা, এরকম করে হা করে শপিং মলের দিকে তাকিয়ে আছো কেন? জীবনে প্রথমবার আমাদের পাল্লাই পড়ে এত বড় শপিং মলে শপিং করতে আসলে বলো? একদম ঠিক কথা বলেছেন, কারণ এরকম শপিং মলে শপিং করার কথা গরিব মানুষেরা স্বপ্নেও ভাবতে পারে না। আর মা, আপনাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে আপনার ছোট ছেলের পছন্দ কিন্তু খুব খারাপ, কারণ এরকম কুৎসিত মেয়েকে যে কিভাবে কেউ বউ হিসেবে মেনে নিতে পারে আমি তো বুঝতেই পারছি না সেটা। এরকম কথা শুনে মোনার চোখে জল চলে আসে, কিন্তু সে কোনো প্রতিবাদ না করে চুপ করে সব কথা সহ্য করে। সাবিত্রী দেবী তার সুন্দরী বড় বৌমাকে বিয়ের দিন পরার জন্য খুব সুন্দর একটা বেনারসি শাড়ি কিনে দেয়। সেই শাড়িটার দাম ছিল 25,000 টাকা। রমা এত সুন্দর দামি বেনারসি শাড়ি পেয়ে নিজের আনন্দ আর ধরে রাখতে পারে না। শাশুড়ি মা, আপনি খুব ভালো। আমি বিয়ের দিন এই শাড়িটা পরলে সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকবে। এই বেনারসি শাড়িটা খুবই গর্জিয়াস আর অসাধারণ দেখতে। হ্যাঁ জানি তো, সেই কারণেই তো তোমাকে আমি এত দামি সুন্দর শাড়িটা কিনে দিয়েছি। এবার পালা আমার গরিব ছোট বৌমার, ওর জন্য তো ওকে আমাকে ওর স্ট্যান্ডার্ডের বিয়ের শাড়ি কিনতে হবে। এই বলে সাবিত্রী দেবী তাদের দুজনকে নিয়ে শপিং মলের বাইরে বেরিয়ে আসে। সে শপিং মলের বাইরে একটা ছোট ছাপা শাড়ির দোকানে চলে যায়। সেখান থেকে সাবিত্রী দেবী নিজের গরিব ছোট বৌমাকে একটা বাজে দেখতে ময়লা রঙের পাতলা শাড়ি বিয়েতে পরার জন্য কিনে দেয়। তুমি কি ভেবেছিলে তোমাকে শপিং মলে নিয়ে গেছি বলে আমি তোমাকে রমার মতো ভালো দামি বেনারসি শাড়ি কিনে দেব? তোমার ধারণা একেবারেই ভুল। তোমার যোগ্যতা এরকম খারাপ শাড়ি পরার, তাই তোমাকে আমি তোমার যোগ্যতা অনুযায়ী এই শাড়িটা কিনে দিয়েছি। মা, আমার শপিং মলে সুন্দর শাড়ির কোনো দরকার নেই। আপনি আমাকে বিয়েতে পরার জন্য ভালোবেসে যে শাড়িটা উপহার দিয়েছেন, আমি সেটা পরেই আপনার ছোট ছেলেকে বিয়ে করব। কারণ ভালো কিংবা খারাপ শাড়ি দিয়ে মানুষের গুণ বিচার করা যায় না। আমি আপনার ছোট ছেলেকে আমার বর হিসেবে পাবো, তাতেই আমি আনন্দিত। এটাই আমার কাছে জীবনের অনেক বড় পাওয়া। মোনার এরকম উত্তর শুনে সাবিত্রী দেবী চুপ করে যায়। কিছুক্ষণ পর দুই বৌমা নিজেদের বিয়ের বেনারসি শাড়ি নিয়ে যে যার মতো বাড়িতে ফিরে যায়। রাজু মোনাকে ফোন করলে কিছুতেই মোনা তার বিয়ের শাড়ির কথা রাজুকে বলতে চায় না, কিন্তু রাজু জোর করলে মোনা তার বিয়ের শাড়ির ছবি তুলে রাজুকে পাঠিয়ে দেয়। ঠিক তখনই প্রদীপ এসে তার ভাইকে রমার খুব সুন্দর বেনারসি শাড়ির ছবি দেখায়। এর ফলে রাজু তার মায়ের এরকম দ্বিচারিতা কিছুতেই মেনে নিতে পারে না।
মা, তুমি কিভাবে আমার বউকে বিয়েতে পড়ার জন্য এরকম একটা খারাপ শাড়ি উপহার দিতে পারো? তুমি তো বড় বৌদিকে কত সুন্দর বেনারসি শাড়ি কিনে দিয়েছো। তোমার যদি ইচ্ছা না থাকতো তাহলে আমাকে বলতে পারতে, আমি আমার বউকে শাড়ি কিনে দিতাম। যা করেছি বেশ করেছি। তোর সাথে ওরকম কুৎসিত মেয়ের বিয়ে দেওয়ার কথা মেনে নিয়েছি। এর থেকে বড় ব্যাপার আর কিছুই হতে পারে না। আরো বিয়ের শাড়ি নেওয়ার সময় আমাকে কত জ্ঞানের কথা শোনালো তুই জানিস? আবার বাড়িতে এসে তোর কাছে নালিশ করেছে। বাজে লোভী একটা মেয়ে। এই বলে সাবিত্রী দেবী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। বিয়ের সময় বড় বৌমা নিজের বেনারসি শাড়ি পরে খুব সুন্দরভাবে সেজে বিয়ের মণ্ডপে চলে আসে। অন্যদিকে ছোট বৌমা সেই ছাপা শাড়ি পরে মণ্ডপে এসে দাঁড়ায়। সকলে মিলে দুই বৌমার এরকম বিপরীত রূপ দেখে হাসাহাসি করতে থাকে। বিশেষ করে মোনার জন্য সাবিত্রী দেবীকে অনেক খারাপ খারাপ কথা শুনতে হয়। এই চাঁদের গায়ে কলঙ্কটার জন্য আমাকে অনেক খারাপ খারাপ কথা শুনতে হচ্ছে। একটা বাজে দেখতে কুৎসিত মেয়ে আমার বাড়ির বউ হচ্ছে। বিয়ের পর ওর উপর এমন ভাবে অত্যাচার করব যাতে ও নিজে থেকে আমার বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু এখন আমার কাছে কিছু করার নেই। আমাকে চুপচাপ করে রাজুর সঙ্গে এই মোনার বিয়ে দেখতেই হবে। সাবিত্রী দেবী বিয়ের অনুষ্ঠানে কারোর সঙ্গে কোনো ঝামেলা করে না। কিছুক্ষণের মধ্যেই দুই ছেলের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পরেও শাশুড়ি মা তার বড় বৌমার জন্য বেশ সুন্দর সুন্দর শাড়ি উপহার হিসেবে নিয়ে আসে। কিন্তু ছোট বৌমাকে সেই বিয়ের দিনে শাড়ি পরেই থাকতে হয়। পাড়ার মহিলারা নতুন দুই বউয়ের মুখ দেখতে এসে সাবিত্রী দেবীর বড় বৌমার অনেক প্রশংসা করে। কিন্তু মোনাকে দেখে আর তার শাড়ি দেখে নানান রকম ভাবে তাকে অপমান করা হয়। এর ফলে মোনার চোখে জল চলে আসে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, মা, আমাদের বাড়িতে ভীষণ ইঁদুরের উৎপাত বেড়েছে, তাই আমি আপনার ছেলেকে পেস্ট কন্ট্রোলকে ডাকতে বলেছি। আর আমার আলমারিতেও ইঁদুর ঢুকে যাচ্ছে। আপনি বরং আমার বিয়ের দামি বেনারসি শাড়িটা আপনার আলমারিতে নিয়ে গিয়ে রেখে দিন। আমার কাছে থাকলে ওটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। ঠিক আছে বৌমা। রমা তার বিয়ের দামি সুন্দর বেনারসি শাড়ি তার শাশুড়ি মাকে দিয়ে দেয়। সাবিত্রী দেবী সেই শাড়ি নিজের আলমারিতে রাখে। কিন্তু কিছুদিন পর বড় বৌমা যখন তার বিয়ের শাড়ি একটি বিয়ে বাড়িতে পরবে বলে তার শাশুড়ি মায়ের কাছে শাড়ি চাইতে চায়, তখন সে দেখে যে সেই বেনারসি শাড়ি ইঁদুর কেটে দিয়েছে। সাবিত্রী দেবীর আলমারির একটা বড় গোল গর্ত দিয়ে ইঁদুর ঢুকে রমার বেনারসি শাড়ি কেটে টুকরো টুকরো করে দেয়। কিন্তু সাবিত্রী দেবী কিছু টেরও পায় না। আপনাকে একটা দায়িত্ব ঠিক করে পালন করতে দিলাম, আর আপনি সেটাও করতে পারেন না। আমি ভেবেছিলাম আপনার আলমারিতে অন্তত ইঁদুর ঢোকে না, কিন্তু আপনি তো দেখছি অনেক বড় আতাল। যখন আমার শাড়িকে ঠিকঠাক ভাবে দেখাশোনা করতেই পারবেন না, তখন আমাকে বলে দিতেই পারতেন। আমি আপনার ছোট বৌমার আলমারিতে শাড়িটা রেখে দিতাম। আমার মনে হয় সবাই আমার রূপের আর আমার শাড়ির অনেক প্রশংসা করেছে বলে আপনি হিংসায় এই কাজটা করেছেন। নিজের আলমারির দরজা খুলে রেখে দিয়েছিলেন যাতে ইঁদুর ঢুকে আমার শাড়িটা নষ্ট করে দেয়, তাই তো? বৌমা, তুমি ভুল ভাবছো। সাবিত্রী দেবীর এরকম অপমান দেখে মোনার খুবই খারাপ লাগে। তুমি মাকে এভাবে কথা শোনাচ্ছ কেন? তোমার বিয়ের শাড়ি না হয় ইঁদুরে কেটে দিয়েছে, তাতে এত বড় কোনো ক্ষতি হয়ে যায়নি যে তুমি মাকে অপমান করবে। ভুলে যেও না, তোমাকে এই দামি শাড়িটা কিন্তু মা নিজেই কিনে দিয়েছিল। আর তুমি যদি চাও, তোমাকে কিন্তু মা আবার শাড়ি কিনে দিতেই পারবে। মোনার এত ভালো ব্যবহার সাবিত্রী দেবীর মন ছুঁয়ে যায়। সে মনে মনে নিজের ভুল বুঝতে পারে এবং মোনার কাছে সে হাত জোড় করে ক্ষমা চায়। সাবিত্রী দেবী লক্ষ্য করে মোনা এখনো পর্যন্ত তার বিয়ের শাড়িটা পরেই আছে। তাই সাবিত্রী দেবী সেদিনই মোনাকে সঙ্গে নিয়ে শপিং মল থেকে অনেক ভালো ভালো শাড়ি কিনে দেয়। এভাবেই মোনা তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে। আমি তোমার মতো কালো বউয়ের সাথে সংসার করতে পারবো না। আমি টিনাকে খুব ভালোবাসি। টিনার গায়ের রং অনেক ফর্সা আর ওকে দেখতে খুব সুন্দর, তাই আমি টিনাকেই বিয়ে করব। তোমার মুখ আমি একদম দেখতে চাই না। দয়া করে এসব কথা বলো না। তুমি আর আমার শাশুড়ি মা ছাড়া আমার আর কে আছে বলো? আর তোমরাই যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো, তাহলে আমি কোথায় গিয়ে থাকবো? নিজের ছেলে এবং কালো বৌমার এরকম কথা শুনে শাশুড়ি মা কমলা দেবী সেখানে চলে আসে। তারও নিজের কালো বৌমাকে একেবারেই পছন্দ ছিল না। কেবলমাত্র কমলা দেবীর স্বামী সোহাগ বাবু রানীকে তাদের বাড়ির বৌমা করে এনেছিল বলে শান্তনু এবং তার মা রানীকে তখন কিছু বলতে পারেনি। কিন্তু সোহাগ বাবুর মৃত্যুর পর তারা রানীর উপর বধূ নির্যাতন করা শুরু করে। আমার ছেলে একেবারে ঠিক কথা বলেছে। তাহলে
বৌমা, তুমি আয়নায় তোমার মুখ দেখেছো? কেবলমাত্র আমার স্বামী তোমাকে পছন্দ করেছিল বলে তোমাকে আমি নিজের বাড়ির বৌমা মানতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এখন আর আমি তোমাকে কিছুতেই মেনে নিতে পারবো না। মা, আমি আমার ছোটবেলার বান্ধবী টিনাকে বিয়ে করবো বলে ঠিক করেছি। ও অনেক মডার্ন আর সোসাইটিতে আমার সাথে চলার যোগ্যও। আশা করছি তোমার এতে কোনো আপত্তি থাকবে না। কমলা দেবী তার ছেলের সিদ্ধান্তে কোনো রকমের আপত্তি জানায় না। সে শান্তনুর সঙ্গে টিনার বিয়ে দিতে রাজি হয়ে যায়। টিনাকে দেখতে ভীষণ সুন্দরী ছিল এবং তার নিজের সৌন্দর্যের উপর ভীষণ পরিমাণে অহংকার ছিল। শান্তনু তাকে বন্ধুত্বের এবং বিয়ের প্রস্তাব জানালে টিনা স্বাভাবিকভাবেই রাজি হয়ে যায়, কারণ শান্তনুকে দেখতেও ভীষণ পরিমাণে সুন্দর ছিল। শান্তনু, তুমি যে বলছো আমাকে বিয়ে করবে, কিন্তু বাড়িতে তো তোমার বিয়ে করা কালো বউ আছে। তাহলে আমাকে যদি তুমি বিয়ে করো, আমি কোথায় থাকবো? কারণ আমি একেবারেই ওই কালো বউয়ের সঙ্গে একটা ঘরে থাকতে পারবো না। আরে না না, তোমাকে ওই কালো বউয়ের সাথে থাকতে হবে না। ও তো কিছুতেই আমাকে ডিভোর্স দিতে চাইছে না। তা না হলে কবেই আমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। তুমি আর আমার মা আমাদের বাড়ির উপরের তলায় থাকবে আর ওকে গ্রাউন্ড ফ্লোরে নামিয়ে দেবো। হ্যাঁ, এটা খুব ভালো সিদ্ধান্ত। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমি আর তুমি আমাদের শুভ বিবাহটা সম্পন্ন করে ফেলি। এইভাবে শান্তনু টিনাকে বিয়ে করে নেয়। বিয়ে করার পর সে তার ফর্সা বউয়ের সঙ্গে বাড়িতে ফিরে আসে। কালো বউ নিজের ফর্সা সতীন দেখে ভীষণ পরিমাণে কান্নায় ভেঙে পড়ে। সে নিজের বরের এরকম সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারে না। শান্তনু, তুমি যে বলেছিলে এই কালো বউকে তুমি তোমাদের নিচের তলায় নামিয়ে দেবে, তাহলে ও বাড়ির উপরের তলায় কি করছে? আমি কিন্তু কিছুতেই প্রত্যেকদিন এরকম কালো প্যাঁচার মতো মুখখানা দেখতে পারবো না। তুমি যতই ফর্সা হও না কেন, তুমি কিন্তু ভুলে যেও না যে তুমি আমার সতীন। আর তোমাকে যদি এই বাড়িতে থাকতেই হয়, তাহলে তুমি বাড়ির নিচের তলায় থাকবে। আমি কেন থাকতে যাব? আমি কিছুতেই আমার নিজের ঘর ছাড়বো না। রানীর মুখে এমন কথা শুনে তার শাশুড়ি মা এবং স্বামী ভীষণ পরিমাণে রেগে যায়। তারা জোর করে রানীকে বাড়ির নিচের তলায় নামিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু রানী কিছুতেই সেখানে যেতে চায় না। এর ফলে কমলা দেবী, শান্তনু এবং টিনা তিনজনে মিলে তাকে ধাক্কা দিয়ে নিচে পাঠানোর চেষ্টা করে। তুই নিচে যাবি না মানে? তোকে আমরা ঘাট ধাক্কা মেরে উপরের তলা থেকে ভাগিয়ে দেব। যদি সিঁড়ি থেকে পড়ে হাত পা ভাঙতে না চাস, তাহলে ভালোই ভালোই নিচে চলে যা। নিচের তলায় যাওয়ার সময় নিজের ঘরের আলমারি থেকে সব নোংরা জামা কাপড় ব্যাগে ভরে নিয়ে যাও। আর কখনো আমার ফর্সা বৌমার ধারে কাছে তুমি ঘেসবে না। ফালতু কালো বউ একটা। আমার যে কি কপাল পোড়া যে প্রত্যেকদিন তোমার এই কালো মুখ আমাকে দেখতে হয়। এই বলে তারা সকলে মিলে রানীকে ঘাড় ধাক্কা দিয়ে নিচের তলায় নামিয়ে দেয়। রানী কাঁদতে কাঁদতে নিজের জামা কাপড় নিয়ে বাড়ির নিচের তলায় নেমে আসে। নিচের তলায় দমবন্ধ পরিবেশে রানী কিছুতেই থাকতে পারে না। এমনকি সেই বাড়ির নিচের তলায় লাইট ফ্যান কিছুই ছিল না। অন্যদিকে রান্নাঘরে একটি মাটির উনুন পাতা ছিল। এমন অবস্থা দেখে রানী মনে মনে ভীষণ কষ্ট পায়। আমি কিভাবে এই নিচের তলায় থাকবো? এখানে কোনো মানুষ থাকতে পারে? আমার স্বামী আর শাশুড়ি মা কেন আমার গায়ের রঙের জন্য আমাকে এত শাস্তি দেয়? আমি কিছুতেই বুঝতে পারি না। আমাকে যদি ঈশ্বর কালো বানিয়ে থাকে, তাহলে তাতে আমার তো কোনো দোষ নেই। রানী কোনো মতে বাড়ির নিচের তলাকে ঝাড়ু দিয়ে এবং জল দিয়ে মুছে বসবাসযোগ্য করে তোলে। একটা ঘরে সে নিজের শোয়া এবং থাকার জন্য একটা ছেঁড়া মাদুর পাতে, কিন্তু গরমের মধ্যে কারেন্ট না থাকায় তার ভীষণ পরিমাণে কষ্ট হয়। সে কষ্ট সহ্য করতে না পেরে আবার 2 তলায় উঠে আসে। সেখানে এসে দেখে তার ফর্সা সতীর নিজের ঘরে শুয়ে ঠান্ডা কুলারের হাওয়া খাচ্ছে। টিনা, বাড়ির নিচের তলায় ভীষণ গরম। আমি কিছুতেই সেখানে থাকতে পারছি না। তাই তুমি এই ঘর থেকে আমার হাত পাখাটা যদি নিতে দাও, তাহলে খুব ভালো হতো। কারণ নিচের তলায় তো কারেন্ট নেই, তাই আমি টেবিল ফ্যানও চালাতে পারবো না। তোমার সাহস তো কম নয়। তুমি আবার উপরের তলায় উঠে এসেছো। আমার মনে হয় তুমি উপরে উঠে আসার জন্য কোনো না কোনো বাহানা খোঁজো। আর হাত পাখা দিয়ে হাওয়া খেতে হবে না। হাত পাখার হাওয়া খেয়ে কি করবে শুনি? গায়ের রং কালো থেকে ফর্সা তো করতে পারবে না। এই বলে টিনা কালো বৌমাকে আবার নিচের তলায় তাড়িয়ে দেয়। দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে। রানী কোনো মতে নিচের তলাতেই মাটির উনুন চালিয়ে এবং ধার করে নিয়ে আসা চাল ডাল আটা দিয়ে নিজের জন্য রান্না করে নিজের পেট চালায়। শান্তনু তাকে মাসের খোরপোশ পর্যন্ত দেয় না। এরকম কষ্টে দিন কাটাতে কাটাতে রানীর শরীর ভীষণ পরিমাণে খারাপ হতে থাকে।
একদিন বৌমা, তুমি আর আমার ছেলে প্রায় প্রত্যেকদিন হোটেল থেকে খাবার অর্ডার করে খাও, কিন্তু আমার তো এখন বয়স হয়েছে। হোটেলের অত তেল মশলাযুক্ত খাবার আমার পেটে সহ্য হয় না। তাই তুমি যদি আমাকে একটু ভাত ডাল রান্না করে দিতে তাহলে খুব ভালো হতো। কি, আমি আমার গায়ের ফর্সা রং নিয়ে রান্নাঘরে গরমের মধ্যে রান্না করতে যাব? পাগল কুত্তায় কামড়েছে নাকি আমাকে? আপনি ডাল ভাত খাবেন তাহলে আপনি রান্না করে নিন, কিন্তু আমি আপনার জন্য কোনো খাবার রান্না করতে পারবো না। এই বলে টিনা আবার নিজের ঘরে চলে যায়। ফর্সা বৌমা টিনার এরকম ব্যবহারে কমলা দেবীর ভীষণ পরিমাণে খারাপ লাগে। তখন তার বাড়ির একতলায় থাকা নিজের কালো বৌমার কথা মনে পড়ে এবং তার চোখে জল চলে আসে। মা, অনেক বেলা হয়ে গেছে, আর কতক্ষণ বসে থাকবেন? আমি আপনার জন্য পনিরের তরকারি আর ভাত রান্না করেছি, তাড়াতাড়ি খেয়ে নিন। খাবার ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না, আর আপনার এমনিতেই গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আমাকে বেশি জ্ঞান দিও না, আমি নিজের শরীর নিজেই ভালো বুঝি। আর তুমি তো জানো আমি ডাল ছাড়া ভাত খেতে পারি না, তাই আমাকে পনিরের তরকারির সাথে আবার ডাল রান্না করে দাও, তাহলেই আমি ভাত খাবো। আচ্ছা মা, আমি এক্ষুনি আপনাকে ডাল রান্না করে দিচ্ছি। এই বলে গরমের মধ্যেই রানী আবার রান্নাঘরে ডাল তৈরি করার জন্য চলে যায়। সে তার শাশুড়ি মায়ের মনের মতো সমস্ত খাবার রান্না করে ভালো করে খাবার টেবিলে খাবার পরিবেশন করে দেয়। কমলা দেবী খাবার খাওয়ার সময় খাবারের স্বাদ ভালো হয়নি বলে নাটক করে তার কালো বৌমাকে অনেক অনেক তিরস্কার করে। এমনকি সে নিজের ভাগের খাবার খেয়ে নিয়ে বাকি খাবার মাটিতে ফেলে দেয় এবং নিজের ঘরে চলে যায়। এর ফলে রানী আর কিছুই খেতে পারে না। সে মাটি থেকে কোনো রকমে খাবার কুড়িয়ে খেয়ে নিজের পেট ভরায়। পুরানো কথা মনে পড়লে কমলা দেবীর মনে ভীষণ পরিমাণে কষ্ট লাগে। তাই সে তার কালো বৌমার কাছে এসে বলে, বৌমা, তোমার রান্না হয়ে গেছে? আমি সকাল থেকে কিছুই খাইনি, আর আমার ফর্সা বৌমা আমাকে রান্না করে দেবে না বলেছে, তাই তুমি আমাকে একটু খেতে দেবে? বেশি কিছু না, সামান্য নুন ভাত দিলেই আমি খুশি। এরকম করে কেন বলছেন মা? এই বাড়িটা তো আপনার, কিন্তু আপনি যে নিচের তলায় নেমে এসেছেন সেটা যদি আপনার ফর্সা বৌমা জানতে পারে তাহলে তো আপনার আর রক্ষে নেই। আপনি তাড়াতাড়ি বসুন, আমি মাটির উনুনে ডিমের ঝোল ভাত রান্না করেছি, আপনি তাড়াতাড়ি খেয়ে নিন। এই বলে রানী তার শাশুড়ি মাকে মাটিতে আসন পেতে বসায় এবং তাকে ভালো করে ডিমের ঝোল এবং ভাত পরিবেশন করে দেয়। কমলা দেবী যখন খাবার খাচ্ছিল তখন রানী তার শাশুড়ি মাকে খবরের কাগজ দিয়ে হাওয়া করতে থাকে। কমলা দেবী মনে মনে ভীষণ আরাম পায়, কিন্তু তার ফর্সা বৌমা বেশিক্ষণ তার আরাম টিকতে দেয় না। টিনা বাড়ির নিচের তলায় নেমে এসে বলে, খুব নিজের কালো বৌমার প্রতি দরদ একেবারে উতলে পড়ছে। বলুন, আজকে আপনার ছেলে আসুক, আমি আপনার ছেলের কাছে আপনার নামে নালিশ করব। তখন বুঝতে পারবেন। যখন কালো বৌমাকে নিচের তলায় নামিয়ে দিলাম তখন তো খুব আমার সাথে হাত মিলিয়েছিলেন, আর এখন কালো বৌমার সাথে মিলে আমার বিরুদ্ধে প্ল্যান করছেন। আপনাকে দেখাচ্ছি মজা। এই বলে টিনা আবার উপরে চলে যায়। কমলা দেবী ও রানী টিনার এরকম কথায় ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। শান্তনু অফিস থেকে বাড়ি ফিরে আসলে টিনা তার সতীন এবং শাশুড়ি মায়ের নামে বেশি বেশি করে নালিশ করে। এর ফলে শান্তনু ভীষণ পরিমাণে তার মায়ের উপর রেগে যায়। শান্তনু এবং তার ফর্সা বউ দুজনে মিলে কমলা দেবীকেও বাড়ির নিচের তলায় নামিয়ে দেয়। কমলা দেবী কাঁদতে কাঁদতে নিচের তলায় তার কালো বৌমার কাছে নেমে আসে। আপনি কাঁদবেন না মা, আপনি আমার কাছে ভালোভাবে থাকতে পারবেন। আমার যা গহনা ছিল সেগুলো বিক্রি করে আমি কোনো মতে নিজের পেট চালাই, সেই টাকা দিয়ে আমি আপনার আর আমার পেট ভরিয়ে দিতে পারবো। আমার খুব ভুল হয়ে গেছে বৌমা, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। তুমি যে তোমার কাছে আমাকে ঠাঁই দিয়েছো এটাই অনেক। আমি রূপের মোহে পড়ে তোমার গুণকে অস্বীকার করেছিলাম, ওটাই আমার ভুল ছিল। এভাবে কালো বৌমা এবং তার শাশুড়ি মা দুজনে মিলে নিচের তলায় বাস করতে শুরু করে। দেখতে দেখতে কিছু মাস কাটে। টিনা গর্ভবতী হয়। এর ফলে বাড়ির কোনো কাজই সে করতে পারে না। তাই সে তার স্বামীকে চাপ দিয়ে তার জন্য বেশি টাকা খরচা করে আয়া রাখতে বলে। শান্তনু তার ফর্সা বৌমার কথা অস্বীকার করতে পারে না এবং বেশি টাকা দিয়ে একজন আয়া মাসিকে রাখে। সে রাত দিন টিয়ার খেয়াল রাখে। একদিন আয়া মাসি টিনার রূপচর্চা করে একটি ফেস প্যাক লাগিয়ে দেয়। দিদিমণি, আমি যতক্ষণ না বলবো আপনি নিজের চোখ খুলবেন না। তারপর ফেস প্যাক শুকিয়ে গেলে ভালো করে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নেবে, দেখবে তোমার গায়ের রং আরো ফর্সা হয়ে যাবে। এই বলে আয়া মাসি রান্নাঘরে নিজের কাজ করতে চলে যায়। ঠিক সেই সময় ডেলিভারি বয় টিনাকে একটি পার্সেল ডেলিভারি করতে আসে। সে তার আয়া মাসিকে ডাক দেওয়া সত্ত্বেও আয়া মাসি কানে কম শুনতে পাওয়ায় সে টিনার গলার আওয়াজ শুনতে পায় না।
বাড়ির একতলায় আমার কালো সতীন আর শাশুড়ি মা আছে। ডেলিভারি বয়ের কাছ থেকে আমার পার্সেলটা নিয়ে নিলেই পারে। তা তো নেবে না। একদিকে ভালোই হয়েছে, যদি কালো বউ আমার পার্সেলটা চুরি করে নেয় আমি তো বুঝতেও পারবো না। এই বলে টিনা কোনো মতে চোখ পিটপিট করতে করতে পার্সেল নেওয়ার জন্য সিঁড়ির কাছে চলে আসে এবং সিঁড়ি থেকে একতলাতে নামতে যাবে। ঠিক তখনই সিঁড়িতে পড়ে থাকা জলে তার পা পিছলে যায় এবং সে দুতলা থেকে একতলায় গড়াতে গড়াতে পড়ে যায়। টিনা এক বীভৎস চিৎকার করে ওঠে। তার মাথা ফেটে রক্ত গড়াতে শুরু করে। আসলে আয়া মাসি ঘর মোছার সময় নিজের অজান্তেই সিঁড়ির কাছে জল ফেলে রেখেছিল, আর সেই জলেই টিনার পা পিছলে যায়। মা, তাড়াতাড়ি আসুন, দেখুন টিনা সিঁড়ি থেকে গড়াতে গড়াতে পড়ে গেছে আর ওর মাথা ফেটে গেছে। এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে এক বড় দুর্ঘটনা হয়ে যাবে। এই বলে রানী তার শাশুড়ি মা এবং আয়া মাসিকে ডেকে নিয়ে আসে। তারা সবাই মিলে টিনাকে কোনো মতে ধরে ধরে হসপিটালে ভর্তি করে। রানী এবং কমলা দেবী আয়া মাসির অসচেতনতার জন্য তাকে ভীষণভাবে তিরস্কার করে। তারা শান্তনুকে খবর দিলে শান্তনু সেখানে চলে আসে। টিনার মাথায় ভীষণ পরিমাণে চোট লাগায় তার প্রাণ বাঁচানো ডাক্তারদের পক্ষে খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। ডাক্তাররা বহু চেষ্টা করে টিনার বাচ্চাকে বাঁচাতে সক্ষম হলেও তারা টিনার প্রাণ ফেরাতে পারে না। টিনা মারা যাওয়ার পর টিনার বাচ্চা মেয়েকে রানী তার বুকে আগলে ধরে। শান্তনু তার ভুলের জন্য তার বউ এবং মায়ের কাছে ক্ষমা চায়। তারা আবার আগের মতো একই সঙ্গে বসবাস করা শুরু করে।